উচ্চ মাধ্যমিক 2025 অলরেডি শুরু হয়ে গেছে। আগামীকাল তোমাদের ইকোনমিক্স পরীক্ষা। যারা ইকোনমিক্স নেবো কি নেবো না ভেবে ইকোনমিক্সকে নিয়েছো, তারা বুঝতে পারছো যে এই সাবজেক্টের রিলেভেন্স বা তাৎপর্য কতটা। দেখো, আমি জানি না তোমাদের পরীক্ষার এক্সামের যে রুটিন আছে সেই রুটিনে ইকোনমিক্স একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টটার সঙ্গে অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ ইকোনমিক্স পরীক্ষার দিন শুধু তোমরাই যাবে ইকোনমিক্স পরীক্ষা দিতে। দেখো, তোমাদেরকে অনেকেই বলেছে যে ইকোনমিক্স দেখি খুব কঠিন সাবজেক্ট, অনেকে সাহস করে নিয়েছো। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যাই হোক, তোমরা একলা হলেও কোনো বন্ধু নিক অথবা না নিক, আমি ইকোনমিক্স পড়বো এই থিওরিতে ইকোনমিক্সটাকে নিয়েছো এবং অলরেডি 2 বছর পার করে ফেলেছো। অবশেষে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের পরীক্ষার দিন চলে এসেছে। আরেকটা কথা আছে, যে হবে শক্ত তার হবে ভক্ত, তবে হবি পাকাপোক্ত। তোমরা শক্ত ভক্ত হয়েছো এবং তোমরা পাকাপোক্ত হয়ে গেছো পরীক্ষা দেওয়ার জন্য। যাই হোক, যে জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনকে খুব মনোযোগ সহকারে পড়বে। কারণ মনোযোগ সহকারে পড়লে দেখবে তোমাদেরকে যে সাজেশন দেওয়া হয়েছে তার বাইরে কোনো কোশ্চেন দেয়নি। কোশ্চেন একটু এদিক ওদিক করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার টপিকের বাইরে তোমায় কোশ্চেন দেবে, একদমই দেবে না। আমি যে সাজেশনটা দিয়েছি সেখান থেকেই কোশ্চেন হবে। এর জন্য তোমাদের প্রথম যেটা করণীয়, কোশ্চেন পাওয়ার পর খুব মনোযোগ সহকারে কোশ্চেনগুলো প্রত্যেকটা পড়া। আমি বিভিন্ন কোশ্চেন পেপারে যে শর্ট কোশ্চেন আছে সেগুলোর অলরেডি অ্যানালাইসিস করে দেখিয়েছি, এবং আমি সবসময় বলি শর্ট কোশ্চেনকেও একটু ভেঙে করতে জানতে হবে। এবং আমার ভিডিও যদি দেখে থাকো তোমরা জানো কিভাবে আমি শর্ট কোশ্চেন করাই, তোমরাও পরীক্ষার হলে ঠিক ওইভাবেই শর্ট কোশ্চেন করবে। এরপরে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে ছবি। আমি বারবার বলি, ছবি দেয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক্সের তোমাদের মাইক্রো ইকোনমিক্সের যে পার্ট আছে সেখানে মেজর কয়েকটা ছবি আছে, যে ছবি কটা মনে রাখাটা খুব দরকার। একটা হচ্ছে ব্যয় চ্যাপ্টার থেকে, একটা হচ্ছে রেভিনিউ চ্যাপ্টার থেকে, দুটো, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, একটা অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলি বাজারের, একটা ডিমান্ড সাপ্লাই থিওরি বেসিক ছবি একদম, এবং আরেকটা এটা হচ্ছে আমাদের লরেঞ্জ কার্ভের যেটা আছে সেইটা। তো এই ছবিগুলো তোমরা আশা করি প্র্যাকটিস করেছো, না করলে আরেকবার করে প্র্যাকটিস করে নাও। কারণ কোশ্চেন দেখো এখান থেকেই পড়বে, হয়তো বলবে এবিসি রেখার মিনিমাম পয়েন্টকে কি বলে, নয়তো বলবে এসি রেখার মিনিমাম পয়েন্টকে কি পড়বে, নয়তো বলবে এসির সঙ্গে এমসি সম্পর্ক বলো, নয়তো বলবে এএফসি রেখার আকৃতি কেমন হবে। একই জায়গা থেকে এদিক ওদিক করে কোশ্চেন দেবে। এই কোশ্চেনকে বোঝার জন্য ছবিটা বোঝা খুব দরকার। বা এই চ্যাপ্টার থেকে দেবে যে কখন টিআর মূল বিন্দুগামী সরলরেখা হয়, বা কখন টিআর একটা কার্ভ হয়, কখন এআর ইকুয়ালস টু এমআর সমান হয়, কখন এআর এমআর এর থেকে বেশি হয়, বা কখন এমআর এআর এর থেকে কম হয়। এরকম থাকে কিভাবে দাম স্থির হয়, কিভাবে দাম ছাড়া অন্যান্য বিষয়ে পরিবর্তনের ফলে চাহিদা রেখার পরিবর্তন হয়, উপর দিকে উঠে যায় অথবা নিচের দিকে নেমে আসে, কিভাবে সাপ্লাই রেখা ডান দিকে সরে যায় বা বাঁ দিকে সরে যায়। এই সমস্ত কিছুই এই ছবিগুলোর মধ্যে থেকে করতে পারবে, বুঝতে পারবে যদি এই ছবিগুলো তোমার মাথায় থাকে। আশা করি তোমার মাথায় আছে, কারণ এই যে 2 বছর ধরে তোমরা পড়ছো এগুলো অলরেডি তোমরা করেছো। শুধু মনটাকে একদম স্থিত করো এবং এই ছবিগুলোকে চোখটা বন্ধ করে মাথার মধ্যে একবার ভেবে নাও যে আচ্ছা এই ছবিটা এইটা যদি করে ফেলতে পারো, জানবে তোমার শর্ট কোশ্চেন হোক বা বড় কোশ্চেন হোক এর কিছুটা হলেও তুমি পেরে যাবে। ওকে, চলো আজকে আর একদমই সময় নষ্ট করবো না, আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো। এটা একটা মডেল সেটের কোশ্চেন বলতে পারো, যেটা আমার মনে হয়েছে। যদি বলি, তোমরা চেষ্টা করবে আমি কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে উত্তর দিতে, যদি দিতে পারো জানবে তুমি অনেকটা প্রিপেয়ার। ওকে, গড় স্থির ব্যয় রেখা কিরকম হয়? নিম্নমুখী। না লাভ না ক্ষতির বিন্দু, দেখো গড় স্থির ব্যয় রেখা, এই যে এএফসি রেখা কি উপর থেকে নিচে নেমে যাচ্ছে। না লাভ না ক্ষতির বিন্দু কোনটাকে বলা হয়? এসি রেখার মিনিমাম পয়েন্টকে বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু, বা এসি রেখার মিনিমাম পয়েন্ট কি। যোগান রেখাটি উলম্ব সরল রেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা মেপে নাও। যোগান রেখা যদি উলম্ব হয় ই ইকুয়ালস টু 0, সিম্পল। এরপরে কোশ্চেন, একচিটে বিক্রেতা এখানে ভারসাম্য অর্জন করে, সেখানে চাহিদা স্থিতিস্থাপকতার পরম মান এমআর ইকুয়ালস টু এমসি যেখানে হয়, এমআর ইকুয়ালস টু এমসি, এমআর পেয়ে গেছি, এমসি ইকুয়াল হয়, তার মানে এটা একের থেকে বেশি, যেখানে স্থিতিস্থাপকতার পরম মান একের থেকে বেশি হবে। এরপরের কোশ্চেন হচ্ছে, গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা যোগফল আমরা জানি, গড় ভোগ প্রবণতা অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম প্লাস গড় সঞ্চয় প্রবণতা অ্যাভারেজ প্রপেনসিটি
টু সেভ ইকুয়ালস টু 1। এরপরের কোশ্চেন, সরকারি কর রাজস্ব যদি 100 টাকা বাড়ে, প্রান্তিক ভোগ প্রবণতা যদি 4/5 হয়, তাহলে জাতীয় আয় কমবে। আমরা জানি সরকারি কর রাজস্ব মানে dy/dt সমান কি মাইনাস বি, 1 মাইনাস বি, বি সমান কি এমপিসি, এমপিসি কত বলে দিয়েছে 4/5, 4/5 মানে 0.8 মাইনাস 0.8 আর 1 মাইনাস 0.8 বি, এইটা টিটা ওখানে চলে যাবে ইন্টু ডেল টি সমান কত বলেছে, ডল টু সমান 100। তাহলে এখান থেকে বেরোবে মাইনাস 0.8 বাই 0.2 ইন্টু 100 ইকুয়ালস টু 2/8 মাইনাস 400। সিম্পল। এরপরে কোশ্চেন হচ্ছে লরেঞ্জ রেখা ব্যবহৃত হয় কোথায়? লরেঞ্জ রেখা কোথায় ব্যবহৃত হয়? লরেঞ্জ রেখা ব্যবহৃত হয় আয় বন্টনে বৈষম্য নির্মাণে। মাথাগুন্তি অনুপাত দ্বারা কি প্রকাশ করা হয়? মাথাগুন্তি অনুপাত দ্বারা প্রকাশ করা হয় কি দারিদ্র। IRDA অ্যাক্ট কত সালে পাস করা হয়? IRDA অ্যাক্ট পাস হয় 1999 সালে। এরপরে কিছু কোশ্চেন আছে, ঠিক ভুল বলতে হবে। পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়, ঠিক না ভুল? অবশ্যই ঠিক। অলিগোপলি বাজারে বিক্রেতা ড্যাশ সংখ্যা থাকে, কিছু সংখ্যক বিক্রেতা থাকে। পূর্ণ প্রতিক্রিয়ামূলক বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে, অবশ্যই পূর্ণ প্রতিক্রিয়ামূলক যে যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি বেরোতে পারে। একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ রেখা ড্যাশ, একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ রেখা এই যে এয়ার রেখা, এই ছবিটা যদি আঁকো তাহলে বলতে পারো এয়ার রেখা কিরকম হচ্ছে, ওপর থেকে নিচে দিকে নামছে, নিম্নমুখী। সিম্পল। লান্নার সূচকের মান চাহিদা স্থিতিস্থাপক পরম মানের অনন্যকে সমান। পরিকল্পিত মুনাফাই হলো মার্কআপ, অবশ্যই এটা ঠিক। শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম হলো ব্যয় নির্ধারিত, অর্থাৎ যতটা ব্যয় হয় তার সাপেক্ষে দাম নির্ধারিত হয়। প্রদত্ত রাশিমালার প্রসার নির্ভর করো, রাশিমালার প্রসার মানে যা খুশি রাশি দিক, রাশিমালার প্রসারের মান হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে যদি আমার 100 বলে দেয়, তার থেকে যদি 50 মিনিমাম হয়, তাহলে এখানে কত হবে 50 রেঞ্জ বা প্রসার। এর সঙ্গে কি এরপরে কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গে গ্রাম অঞ্চলে ড্যাশ প্রকারের বেকারত্ব সমস্যা দেখা দেয়? প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব, কারণ গ্রাম অঞ্চলে কৃষিজাত জিনিসের ক্ষেত্রে সবাই কাজ করে। ভারতের জমির মালিকের বন্টনে বৈষম্য নেই, এটা ভুল, জমির মালিক বন্টনে বৈষম্য আছে। NREP ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম কত সালে হয়? এটা হয় 1980 সালে। উদ্দেশ্য কি ছিল? যাতে গ্রামের মানুষ রোজগার করার সুযোগ পায়। বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়, এই কোশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায় না, ঝুঁকি রোধ করা যায় না, বিমার দ্বারা ক্ষতিপূরণটাকে কমানো যায়, ক্ষতিটাকে কমানো যায়। ড্যাশ সালে LIC গঠিত হয়? 1956 সালে LICI গঠিত হয়। রাঙ্কেল খসড়া কাকে বলে? আমাদের যে গ্যাট আছে সেই গ্যাটের একটা অংশ হচ্ছে রাঙ্কেল খসড়া। এই হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন। এবার তোমাদের কয়েকটা বড় কোশ্চেন বলে দিই, যদি তোমাদের পরীক্ষায় পড়ে যে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন, প্রথমে তোমাকে যেটা করতে হবে, ছবিটা কিন্তু আঁকবে। ছবিটা কিরকম হবে? এদিকে লেবারের আওয়ার্স কতক্ষণ কাজ করছে, এটা এরকম ব্যাকওয়ার্ড হবে, ওকে, ব্যাকওয়ার্ড বেন্ডিং হবে, শ্রমের যোগান রেখা, এইটা লিখতে হবে এবং এরপরে এটাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো বড় কোশ্চেন লেখা 3টে পার্ট হবে। একটা হচ্ছে শ্রমের যোগান রেখা, যদি কোশ্চেনটা পড়ে যে শ্রমের যোগান, ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয়, তাহলে প্রথম শ্রমের যোগান রেখা কাকে বলে লিখবে, তারপরে এই ছবিটা দিয়ে তার ডিটেলস লিখবে এবং সবশেষে একটু উপসংহার লেখার চেষ্টা করবে। বা এর সঙ্গে যদি লেখে ধরে নাও ফার্মের সর্বকালীন যোগান রেখা কিভাবে পাওয়া যায়, ফার্মের সর্বকালীন যোগান রেখা, MC রেখা থেকে যে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়, ছবি এঁকে দেখাতে হবে। বা যদি পরে তোমার বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং তার যে সমস্ত মূল কাজ আছে তারপর পরপর লিখতে হবে। তো তাকে এইভাবে তোমাকে বড় কোশ্চেন শর্ট কোশ্চেন মেনটেন করে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। যে সাজেশন দিয়েছি ওখান থেকে পড়বে, 2 নম্বরের সাজেশনের যেটা দিয়েছি তার উপর উত্তর পর্যন্ত করে আছে, তোমরা সেটাও দেখতে পারো। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, কনফিডেন্স নিয়ে, মনে জোর নিয়ে পরীক্ষার সেন্টারে যাবে, হাসি মুখেই পরীক্ষার সেন্টার থেকে বেরোবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা এবং তোমাদের ভবিষ্যৎ দুটোই খুব ভালো হবে।